গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি হাইকোর্টে খালাস। প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচার, বলছে আসামি পক্ষ। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। হাইকোর্টের রায়ে সন্তুষ্ট বিএনপি। শিগগিরই দেশে ফিরে দলের হয়ে নির্বাচনী নেতৃত্ব দেবেন তারেক রহমান, বলছেন নেতারা। শেখ হাসিনার আমলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার। লুটপাটে জড়িত কাউকেই ছাড় নয়, বললেন প্রেস সচিব। আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাট তন্ত্র জারি হয়েছে এবং আনফরচুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছেন। ক্ষমতা স্থায়ী করতেই পিলখানা হত্যাকাণ্ড ঘটায় আওয়ামী লীগ। খুলনায় জামায়াত আমির কুশীলবদের খুঁজে বের করার তাগিদ। কারা এই নেপথ্যে, এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। দর্শক, সংবাদরাতে শুনছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানসিয়া জুথি। বিস্তারিত। 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিচারিক আদালতের রায়ও বাতিল করেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা জানান, বিগত সরকার প্রতিশোধ পরায়ণ হয়ে এই হামলাকে প্রতিপক্ষ দমনে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন আসামির স্বজনরা। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। 2 দশক আগে 21শে আগস্ট গ্রেনেড হামলা দেয়াল হয়ে দাঁড়ায় বিএনপি আওয়ামী লীগের রাজনীতিতে। ঘটনার পর বিএনপি ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের তদন্তে জঙ্গিদের সম্পৃক্ততা পাওয়া যায়। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পুনর্তদন্ত শুরু করে। পরে জঙ্গি নেতা মুফতি হান্নানকে রিমান্ডে রেখে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়। তার সে স্বীকারোক্তির ভিত্তিতেই বিএনপি নেতা তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ 29 জনকে অভিযুক্ত করা হয় এ মামলায়। বিচার শেষে 19 জনকে মৃত্যুদণ্ড আর 19 জনকে কারাদণ্ডের রায় দেন আদালত। পরে চলতি বছরের 21 নভেম্বর আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি হয় উচ্চ আদালতে। পরে রায়ের জন্য মামলাটিকে অপেক্ষমান রাখে আদালত। রোববার সব আসামিকেই খালাস দেন উচ্চ আদালত। রায়ে বলা হয়, মুফতি হান্নানের দ্বিতীয়বার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়, অধিকতর চার্জশিট আমলে নেয়া সব প্রক্রিয়া ছিল অবৈধ। হত্যায় ও ষড়যন্ত্রে ছিল না আসামিদের সরাসরি সম্পৃক্ততা। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন আইনজীবীরা। আমি এই গত 16 বছর এই মামলার ডিফেন্সে আমি আর্গুমেন্ট করেছি এবং শেষ পর্যায়ে এসে আমার সৌভাগ্য হয়েছিল সমস্ত আসামিদের জন্য আমি আর্গুমেন্ট করেছি। তো এই মামলায় আমরা মাননীয় আদালতের কাছে হাইকোর্ট ডিভিশনের যেই বেঞ্চে এই মামলাটা আজকে নিষ্পত্তি হলো, আমরা কৃতজ্ঞ যে এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই। এবং খুবই ইন্টারেস্টিং, 225 জন সাক্ষী নেওয়া হয়েছে। এই 225 জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল, যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল, এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের। বিএনপির আইনজীবীরা বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই তারেক রহমানকে জড়ানো হয় এই মামলায়। গত 2 দশক যাবৎ এই 21শে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও নিহত হন 24 জন। সেদিনের সে ঘটনায় আহত হন আওয়ামী লীগের 3 শতাধিক নেতাকর্মী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ে উৎসব মুখর হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। এ সময় উল্লাসে মেতে ওঠেন দূর দূরান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীরা। সাবরিনা মজুমদারের আরো একটি রিপোর্ট দেখব আমরা।
21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পরপরই উল্লাসে ফেটে পড়েন বাইরে অপেক্ষায় থাকা বিএনপির নেতাকর্মীরা। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আসামিদের স্বজনরাও। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী। শুকরিয়া আদায় করছি। আপনাদের সবার কাছে আমরা ন্যায় বিচার চেয়েছিলাম, ন্যায় বিচার পেয়েছি এবং সবার কাছে দোয়া করছি। রায়ে সন্তুষ্ট বাকি অভিযুক্তদের স্বজনরাও। সমস্ত মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন মামলা ছিল বলেই আজকে সেই মামলাটি সবাই খালাস বিয়াকাছে। আমরা সন্তুষ্ট, আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি, এই মামলায় আমরা সন্তুষ্ট। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। রায়ে প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলে মনে করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দীর্ঘ 17 বছর ধরে একটি মিথ্যা মামলায় জেলে ছিলেন। আজকে আমার পরিবারের পক্ষ থেকে এখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল। প্রতিশোধ পরায়ণ হয়ে আওয়ামী লীগ সরকার এই হামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল বলে ক্ষোভ প্রকাশ করেন অভিযুক্তদের স্বজনরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গ্রেনেড হামলা মামলার রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। এমনটি দাবি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর ন্যায় বিচার পেলে বিএনপি সবাই মিথ্যা মামলা থেকে খালাস পাবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের খবরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাকশালের অবসানের ফলেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তারেক রহমান। যেদিন এই দেশে বাকশালী একদলীয় দুর্বৃত্ত দুঃশাসনের পতন হবে, সেই দিন ন্যায় বিচারের আদালতে তারেক রহমান দোষী প্রমাণ করা যাবে না। আজকে সেটাই প্রমাণিত হলো। শেখ হাসিনা নেই, বাকশাল নেই, তাদের দুর্বৃত্ত বেনজির নেই, মনির নেই, তাদের র‍্যাব নেই, তাদের দুঃশাসন নেই। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে গ্রেনেড হামলা মামলার সব আসামির খালাসের খবরে শুকরিয়া আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ওনার খালাসের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে আরো দীর্ঘায়ু দান করুন, যাতে দেশের মানুষের সেবা করতে পারেন। কেউ বাদ নাই ভাই, আমাদেরকে এখনো কোর্টে যেতে হয়, এখনো আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। তো আমরা আশা করছি ন্যায় বিচারের সময় এসেছে, ইনশাল্লাহ আমরাও ন্যায় বিচার করলে পরে সবাই খালাস পেয়ে যাব। আর বিচারিক আদালতের মামলার রায় বাতিলকে ঐতিহাসিক বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, আইনিভাবে মোকাবেলা করেই সব অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছেন তারেক রহমান। এ রায়ে প্রমাণ হয়েছে অভিযোগ ছিল রাজনৈতিক। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের 28তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, এ রায়ের মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হলো। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেওয়ার নেতার নাম জনাব তারেক রহমান। গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান সহ সব আসামির খালাসের খবরে দেশের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসে সারা দেশে আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সহকর্মীদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্য নেতাকর্মী বেকসুর খালাস পাওয়ায় সারা দেশে আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ময়মনসিংহে সন্ধ্যার দিকে নগরীর বাগানবাড়ি থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার দলীয় কার্যালয়ে শেষ হয়। এ সময় মিছিলটির নেতৃত্ব দেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। রায়ের খবরে খুলনায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলালের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে। সন্ধ্যায় খুলনা মহানগর বিএনপি পার্টি অফিস থেকে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বগুড়ায় দুপুর 2টার দিকে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। রায়ের খবর শুনে কুমিল্লার মুরাদনগরে দলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। বিকেলে মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়ার আয়োজন করা হয়। এ খবরে সনাতন ধর্মাবলম্বীরাও মন্দিরে প্রার্থনার আয়োজন করে। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের উদ্যোগে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল বের হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ 15 বছর এদেশে হত্যা, গুম ও নির্যাতন চালিয়ে দেশটাকে কারাগারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ক্ষমতা স্থায়ী করতে পিলখানা হত্যাকাণ্ড ও জামায়াত নেতাদের ফাঁসি দেয়া হয় বলেও দাবি করেন তিনি। আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ জাতির ভাগ্য পরিবর্তন না করে নিজেদের ভাগ্য বদলেছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। খুলনায় কর্মী সম্মেলন এবং নড়াইলে জেলা জামায়াতের এক পথসভায় বক্তব্য রেখেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনায় ইস্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে কর্মী সম্মেলনে জামায়াতের আমির বলেন, পিলখানা হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগ বিগত 15 বছরে দেশে হত্যা, গুম ও নির্যাতন চালিয়ে দেশটাকে কারাগারে পরিণত করেছিল। ক্ষমতা স্থায়ী করতে নির্দয়ভাবে আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড চালায় বলেও মন্তব্য করেন তিনি। পরিকল্পনা করে জামায়াত নেতাদের ফাঁসি দেয়া হয় বলেও দাবি তার। সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল, লাশগুলা নির্মমভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল, কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল। আলো নিভিয়ে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারা এই নেপথ্যে, এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। কর্মী সম্মেলনের সমাবেশ শেষে খুলনা থেকে সড়ক পথে ফরিদপুর যাওয়ার পথে নড়াইল সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের মালিবাগ মোড়ে একটি পথসভায় অংশ নেন জামায়াতের আমির। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ সেবক হওয়ার পরিবর্তে মালিক হয়ে জাতির ভাগ্য পরিবর্তন না করে নিজেদের ভাগ্য বদলেছেন। এ সময় দল, ধর্ম, বর্ণ ও ভাষা বৈচিত্র্যের ঊর্ধ্বে উঠে দেশ গড়ার আশাবাদের কথা জানান তিনি। দল, ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সকলেই মর্যাদার সাথে এবং নিরাপত্তার সাথে এই দেশে বসবাস করে। পথসভায় নড়াইল জেলা জামায়াতের ইসলামে আমির আতাউর রহমান, নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার সহ জেলা জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। স্বৈরাচার পতনের পর অর্থনীতি পুনরুদ্ধারে 30 অধ্যায়ের 400 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। উঠে এসেছে বছরে অন্তত $16 বিলিয়ন পাচারের চিত্র। রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই শ্বেতপত্র হস্তান্তর করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বর্তমান সরকারের নানা চ্যালেঞ্জ তুলে ধরে শক্তিশালী লবিস্ট নিয়োগ করে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে বিনিয়োগ নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদের রিপোর্ট। বিগত 16 বছরের দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়মের ফিরিস্তি তুলে ধরতে গঠিত কমিটি শ্বেতপত্র জমা দিয়েছে।
প্রাথমিকভাবে মূল 29টি প্রকল্প থেকে 7টির ঠিকুজি খতিয়ে দেখার কাজে হাত দেয় শ্বেতপত্র কমিটি। এতে অন্তত 2 লাখ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে বলে তথ্য পেয়েছে কমিটি। এর বাইরে বার্ষিক উন্নয়ন বাজেট এডিপির 23 থেকে 40% পর্যন্ত অপচয় হয় বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে কমিটি। এছাড়া 3 লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে উঠে এসেছে শ্বেতপত্র কমিটির অনুসন্ধানে। স্বৈরাচার সরকারের রেখে যাওয়া 18 লাখ কোটি টাকার ঋণ, পাচার হওয়া অর্থ উদ্ধার, জ্বালানি খাতের বিপুল দায়দেনা পরিশোধ ও দেশি বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরা কিন্তু সবচেয়ে ভালো লয়ার নিয়োগ করবে, পৃথিবীর বেস্ট লয়ার নিয়োগ করবে, আপনার অডিট ফার্ম ওদের লয়ারকে নিয়োগ করবে নিজেকে ডিফেন্ড করার জন্য। সুতরাং বাংলাদেশে কিন্তু ওইগুলা মনে রেখেই আপনার কর্মপরিকল্পনা সাজাতে হবে। আপনার ধরেন যে আমি ওই বেস্ট লয়ারের সাথে আপনার ফাইট করার মতো আমার কর্মপরিকল্পনা আছে কিনা, আমি আমার নিয়োগটাও কিন্তু ওরকম হতে হবে। তার মানে আমাকেও বেস্ট লয়ার নিয়োগ করতে হবে, বেস্ট অডিট ফার্ম নিয়োগ করতে হবে, না হলে কিন্তু আমি পারবো না আসলে। তা সেই জায়গাটা মনে রাখতে হবে। তার মানে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে ওই কান্ট্রির সাথে আমাদের একটা যোগাযোগ বৃদ্ধি করা, যেটা আমরা ইউকের সাথে অলরেডি শুরু করেছি। আমি মনে করি সিঙ্গাপুরের সাথে শুরু হয়েছে, অন্যান্য কান্ট্রির সাথে শুরু হবে, সেখানে জানানো যে এটা কিন্তু আপনাদেরও মোরাল দায়িত্ব আপনাদের। তবে মূল্যস্ফীতির লাগাম টানা না গেলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। এজন্য প্রতিযোগিতার মাধ্যমে দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব বলে মত এই বিশ্লেষকের। মুদ্রা নীতির বাইরেও অন্যান্য ফ্যাক্টর আছে যেটা দ্রব্যমূল্য বা মূল্যস্ফীতিকে আপনার প্রভাবিত করে। সেই জায়গাটা আমাদের কি করণীয় সেটার বিষয়ে আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের বাইরেও ভাবতে হবে। আপনার ধরেন সেখানে ফিসকাল পলিসি বলেন বা কমার্শিয়াল পলিসি বলেন, বা যদি বলি আমি যে চাঁদাবাজি বা সিন্ডিকেট, যেটাই বলি না কেন, বিভিন্ন নাম আমরা জানি। আপনাদের সিন্ডিকেট আমরা তৈরি করেছি, ওনাদেরকে আমরা সুযোগ দিয়েছি সিন্ডিকেট হওয়ার জন্য। এখন সেইখানে আমাদের কম্পিটিশন পলিসিগুলো ঠিক করতে হবে। সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শ্বেতপত্র প্রকাশ করবে কমিটি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গেল 15 বছরে উন্নয়নের নামে বাংলাদেশে যে লুটপাট হয়েছে এর বিচার অবশ্যই হবে, এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, অর্থ পাচারের সাথে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না, আর বিদেশে পাচার হওয়ার টাকাও ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন প্রেস সচিব। এ সময় তিনি বলেন, লুটপাটের চিত্র পাঠ্য বইয়ে আসা উচিত যেন পরবর্তী প্রজন্ম জানতে পারে। গল্পটা করেছিল সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাটতন্ত্র জারি হয়েছে, এবং আনফর্চুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছেন। এই পুরো জিনিসটাকে ট্রেস করা, এটার জন্য স্পেশালাইজ গ্লোবাল ইনস্টিটিউশন আছেন, তাদের সাথে আমরা বসছি, কথা বলছি এবং তাদের পরামর্শ নিচ্ছি যে কিভাবে এই টাকাগুলো ফেরত আনা যায়। জনপ্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করবে কমিশন, জানালেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর আব্দুল মুইদ চৌধুরী। জানান, কর্মকর্তাদের মাঝে রাজনৈতিক আবহ রুখতে নেওয়া হবে পদক্ষেপ। প্রস্তাবনায় ক্যাডার শব্দটি বাদ দিয়ে সিভিল সার্ভিসের সংশ্লিষ্ট দপ্তরের নাম পদবি যুক্ত করার কথা জানান জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। জান্নাতুল মোহনা রিপোর্ট। জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশন করে অন্তর্বর্তী সরকার। 3 মাসের মধ্যে জনপ্রশাসন সংস্কারের রূপরেখা দেওয়ার কথা রয়েছে কমিশনের। সে লক্ষ্যে এ পর্যন্ত 12টি সভাও করে কমিশনটি। সচিবালয়ের সভা শেষে গণমাধ্যমের সামনে 2 মাসের সংস্কার কার্যক্রম তুলে ধরেন কমিশন প্রধান আব্দুল মুইদ চৌধুরী। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের বক্তব্য নিয়ে সংস্কারে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে বলে জানান কমিশন প্রধান। সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। আমাদের উদ্দেশ্য হলো জনসাধারণ কি চিন্তা করছেন, কি বলেন সেটা শোনা। এ সময় জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেন, এসি ল্যান্ড রেজিস্ট্রি অফিস সহ কিছু জনসেবা প্রতিষ্ঠান নিয়ে সাধারণের অনেক অভিযোগ আছে। এসব ক্ষেত্রে দুর্নীতি রোধে প্রস্তাবনা দেওয়ার কথা জানান তিনি। জানান, ক্যাডার শব্দটি বাদ দিয়ে সিভিল সার্ভিসের সংশ্লিষ্ট দপ্তরের নাম পদবি যুক্ত করার প্রস্তাবনার কথা। ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার, লাইক দিস, এটা একটা আমাদের বড় সংস্কার। এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা,
রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা। রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সায়েন্টিফিক, কারো কোনো অভিযোগ নেই, সবাই দিয়ে যাচ্ছে। মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্যই এই পরিবর্তিত সরকার এসেছে। এ সময় ছাত্র প্রতিনিধি বলেন, সরকারি কর্মকর্তারা রাজনৈতিক বক্তব্য দেবে না, জনগণের হয়ে কাজ করবে এমনটাই দেখতে চান তারা। একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা একজন সচিব দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য দিবে না। সব সময় সে মানুষের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণ যেটা চায়, তার যে জব ডেসক্রিপশনে যে কাজটা দেওয়া আছে সেই কাজটাই করবে। মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের জন্যই এই সরকার এসেছে মন্তব্য করে সে লক্ষ্যে কাজ করার কথা জানান জনপ্রশাসন সংস্কার কমিশন চেয়ারম্যান। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দুদকের অবৈধ সম্পদ অর্জনের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৮A দুদকের দায়েরকৃত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলার রায় প্রদান করা হয়। এ সময় তিনি বলেন, ১/১১-র সময় তার বিরুদ্ধে বানোয়াট মিথ্যা মামলা দেয় দুদক। জানান, তার বিরুদ্ধে অভিযোগগুলো নিয়ে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি রাষ্ট্রপক্ষ। ওয়ান-11-এর সময় তখন আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা, বানোয়াট মামলা দেওয়া হয়েছিল। এই মামলায় আমার সম্পদের সাথে আমার স্ত্রীর সম্পদ, আমার 2 ছেলের সম্পদকে যোগ করে এটা আমার সম্পদ হিসাবে একটি বানোয়াট মামলা তৈরি করা হয়। এই 17 বছরে কিন্তু তারা সরকারের পক্ষ থেকে কোনো এই আদালতে সাবমিট করতে পারে নাই। এই মামলায় আমাকে খালাস করে দেওয়া হলো।